মুখোমুখি বসে আছে তানভীর এবং গোলাম মোস্তফা। তানভীরের পাশে বসা তার বাবা। বয়োজ্যেষ্ঠ দুজন মানুষের মাঝে বসে বড্ড অস্বস্তি অনুভব করছে। কিসের জন্য ডেকেছে বা কি নিয়ে কথা বলবে সবটা জানা থাকলেও এই প্রসঙ্গে কথা বলে কি উত্তর দিবে সেটা নিয়ে ইতস্তত করছে, ভীষণ অপ্রস্তুত। আর বাবার সাথে কখনো বেয়াদবি করেনি সে, বা কারোর সঙ্গে উচ্চ বাক্যে কথা বলো তার স্বভাবে নেই। যে মেয়েকে বিয়ে করছো তাকে ছেড়ে দাও। ভনিতাবিহীন স্পষ্ট ভাষায় বলে গেলেন গোলাম মোস্তফা। কথাটা যেন বিষের মতো লাগলো তানভীরের। অবাক চোখে জামাল এহতশামকে এক নজর দেখল সে। তিনি ভাবলেশীন, নিজের বাবাকে এমন নিশ্চুপ দেখে মনক্ষুণ্ণ হয় তার। আপনি এসব কি বলছেন আঙ্কেল? তোমার আঙ্কেল ঠিকই বলেছেন। মুখ খুলেন জামাল এহতশাম। তাকে আমি ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করিনি বাবা। সারা জীবন সংসার করব বলেই কবুল বলে গ্রহণ করেছি। পবিত্রতা দিয়ে খুব শক্ত করে ধরেছি হাত, ইহ জনমে আর ছাড়ছি না। তারপর গোলাম মোস্তফাকে উদ্দেশ্য করে বলেন, মাফ করবেন আঙ্কেল, আপনার এই অন্যায় আবদার আমি রাখতে পারবো না। ফিসেল হাসে তানভীর। শান্ত গলায় জবাব দিল, বিয়েটা তো আমি ভেবেই করেছি, তাহলে এখন আর নতুন করে কি ভাববো? আমার আর ভাবার কিছু নেই। রহস্যময় হাসেন গোলাম মোস্তফা। তোমার বাবা এবং আমার কিন্তু কোটি টাকার পার্টনারশিপ। গোলাম মোস্তফার মুখের কথা কেড়ে নিলেন জামাল এহতশাম। আমাদের এই পার্টনারশিপকে তোমার আর টিনার বিয়ে দিয়ে সম্পর্কে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো যা করার করে নিয়েছো। তারপরও মোস্তফা সাহেব তোমাকে একটা সুযোগ দিয়েছে, শুধু টিনাকে ভালোবাসে বলে। নতুবা মোস্তফা সাহেব ব্যবসায়ের অংশীদারিত্ব ছেড়ে দিতেন। এখন তুমি বলো, এই মুহূর্তে তোমার বাবার পক্ষে সম্ভব 50% ব্যবসার ঋণ পরিশোধ করা? স্তম্ভিত তানভীর, খানিকটা বাকরুদ্ধ। কি উত্তর দিবে ভাবতে ভাবতে গোলাম মোস্তফা দিলেন আরো লোভনীয় প্রস্তাব। তুমি যদি চাও তাহলে আমার শেয়ার অংশটুকু আমি তোমার নামে লিখে দেবো। থমথমে পরিবেশ। বয়োজ্যেষ্ঠ দুজন মানুষ তীর্থের কাকের মতো চেয়ে আছে তানভীরের উত্তর শোনার জন্য। হতবিহ্বল তানভীর হাসতে হাসতে এপাশ ওপাশ মাথা দুলায়। খুব ঠান্ডা শীতল গলায় তার বাবার দিকে তাকিয়ে বলল, তোমার ব্যবসার আসল পুঁজিতে তোমার সন্তানের সারা জীবনের সুখ, সেটা তুমি আগে কেন বলনি বাবা? তাহলে তো কাউকে পছন্দ করার আগে 10 বার ভাবতাম, আর বিয়ে করার আগে তো নিজেই নিজেকে জুতো পেটা করে বলতাম বাবার পুঁজিতে হাত দেওয়া যাবে না। বেলা নামলো, রোদের প্রখরতা কমেছে। ক্লান্ত বিকেলে সবাই ক্লান্ত। বাড়ি ফিরে জামাল এহতশাম। অন্যদিন এ সময় রান্নাঘর থেকে টুংটাং শব্দ এলো। আজকে চিত্র একদম ভিন্ন। একেবারে শান্ত পরিবেশ। দমকা হাওয়া বইবার আগে পরিবেশ যেমন গুমট থাকে ঠিক তেমন। জামাল এহতশামের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে আজকে বড়সড় ঝড় বইবে। সবে গা এলি দিয়ে চোখ বুজে রইলেন, অপেক্ষা সে ঝড়ের। সময় গড়ানোর সাথে সাথেই যখন কারোর উপস্থিতি টের পেলেন না, তখন বেশ অবাকই হলেন তিনি। চোখ মেলে তাকানোর সাথে সাথেই ভাঙ্গার শব্দে ওনার দেহ কেঁপে উঠল। মেঝে দিকে তাকাতে দেখলেন শখের ফুলদানিটা টুকরো টুকরো হয়ে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। একবার ফুলদানি তো আরেকবার স্ত্রীর দিকে চেয়ে আবারও গা এলিয়ে দিলেন তিনি। কেমন হয় যদি এভাবেই একটা একটা করে তোমার প্রিয় জিনিস আর প্রিয় মানুষ তোমার জীবন থেকে হারিয়ে যায় তো? উত্তর দিতে পারলেন না জামাল এহতশাম। শব্দেরা আটকে এসেছে গলায়। আমি বাবা দেখেছি, কিন্তু তোমার মতো স্বার্থপর বাবা আর দুটো দেখিনি। তাহমিনা হকের কথা শুনে নিস্তেজ চোখ জোড়া মেলে তাকালেন তিনি। চোখে মুখে কেবল বিষণ্ণতা। টাকার পেছনে ছুটতে থাকা এক লোভী ব্যবসায়ীর আবরণ থেকে বেরিয়ে এসে দেখো সন্তানদের কাছ থেকে তুমি কতটা দূরে। এমন কিছু করো না যার জন্য তোমারই ওরসজাত সন্তানেরা তোমাকে ঘৃণা করতে শুরু করে। টাকার লালসার জন্য যে বাবা সন্তানের পছন্দ অপছন্দ মেনে নিতে পারে না, টাকার লালসার জন্য যে বাবা সন্তানের ভালো থাকা চোখে পড়ে না, সে বাবা নামের কলঙ্ক। বলে থামলেন তাহমিনা হক। জামাল এহতশাম অনুভূতিশূন্য চোখে এখনো তাকিয়ে আছেন। ওনাকে এমন চুপ দেখে গাপিত্তি চলে যাচ্ছে তাহমিনা হকের। কোন সাহসে তুমি আমার ছেলেকে অফিসে ডেকেছো? কোন সাহসে তুমি আমার ছেলেকে টাকার লোভ দেখিয়েছো? সবাইকে কি নিজের মতো ভাবো? অবশ্য কাকে কি বলছি? বলছি কত টাকা লাগবে তোমার? কত টাকা পেলে আমার ছেলেটাকে একটু রেহাই দিবে? আমার দুটো কিডনি বিক্রি করে হলেও, আর তার সাথে যদি বাবার দিয়ে গেলেন সতর্কতার বাণী।
খবরদার আজকের ঘটনার খবরদার আজকের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে তো এরপর আর কিছু বলবো না। কাজে প্রমাণ করে দিব জীবনটা আমার ছেলের সিদ্ধান্ত নিবে কার সাথে সারা জীবন থাকবে। অন্য কেউ তার সিদ্ধান্ত চাপিয়ে দিলে আমি মা হয়ে বরদাস্ত করব না। জামাল এহতেশাম নিষ্পলক চোখে স্ত্রীর চলে যাওয়ার পানে তাকিয়ে আছেন। কি অদ্ভুত! শার্টের কলার ধরলেন, এতগুলো কথা শুনিয়ে গেলেন, তারপর একটু রাগ হচ্ছে না ওনার। আর না নিজের সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জেদ চাপছে। প্রশ্নের তীর বারবার ওনার দিকেই ধেয়ে আসছে। একটাবার মুখ ফুটে বলতে চাইলেন, তুমি মা হলে আমিও তো বাবা, আমার চা পাওয়ার কি দাম নেই? কিন্তু বলতে পারলেন না। অদৃশ্য এক হাত গলা চেপে ধরেছে ওনার। কেউ যেন কানে কানে এসে বলছে, টাকা, নাম, যশ আর খ্যাতির পিছনে ছুটতে ছুটতে এতটাই দূরে চলে এসেছিস যে সন্তান আর তোর মাঝে যোজন যোজন দূরত্ব, তাই তোর চাওয়া পাওয়ার কোনো অধিকার নেই। ক্লান্ত দেহটাকে আবারও সোফায় এলিয়ে দিয়ে বিড়বিড় করতে লাগলেন, আসলে অধিকার নেই, বাবা হওয়ার যোগ্যতা যে নেই আমার। সিগারেটের শুকটান দিয়ে সফেদ ধোয়ার কুণ্ডলি খোলা আকাশে উড়িয়ে দেয় তুহিন। আঙ্গুলের মাঝে রাখা সিগারেটটা পুরা ঠোঁটে পুনরায় চেপে ধরতে উপস্থিত হয় তানিয়া। চোখে তার প্রচণ্ড ক্ষোভ, দাঁত কিরমি করে খড় দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে ভাবলেশীন তুহিন। তানিয়ার রণমূর্তি দেখে যেন সিগারেটটা আরও একটু সময় নিয়ে শুকটান দিল। হনহনিয়ে এগিয়ে আসে তানিয়া। তুহিন আরও একবার সিগারেটে ঠোঁট চেপে ধরার আগে টান দিয়ে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে বলল, সিগারেটের পিছনে সময় নষ্ট না করে চাকরির চেষ্টা চালালে আজকে এতটা প্রেশার আমায় নিতে হতো না। চোখ বন্ধ করে আমি তোমার কথা বাবাকে বলতে পারতাম। তবে চোখ খুললেই আমার কথা বলো তোমার বাবাকে। নিলিপ্ত উদাসীন জবাব তুহিনের। হাত জোর করে তানিয়া অনুনয় করে বলল, আল্লাহর দোহাই লাগে, একটু তো সিরিয়াস হও। আমার প্রতি তোমার উদাসীনতা আমি আর মেনে নিতে পারছি না। যখনই দেখা হয় আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানো। কেন এমনই যদি করবে তাহলে কেন তোমার সাথে জড়ালে? একদিকে পরিবারের প্রেশার, অন্যদিকে তোমার এমন উদাসীনতা, আমি জাস্ট আর নিতে পারছি না। ঘাসের উপর নিভে যাওয়া সিগারেটটার দিকে একমনে চেয়ে আছে তুহিন। সেটা তুলে হাতে নিল সে। সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে সে ফিচেল হাসল। নিরেট গলায় বলল, একজন বেকার প্রেমিকের একাকিত্বের সঙ্গে কে জানো? প্রশ্নটা করে তানিয়ার দিকে তাকালো সে পলক্ষীন চোখে। তানিয়া তার দিকে চেয়ে আছে। জবাব না পেয়ে তুহিন নিজে থেকে উত্তর দেয়, জানি আমি, তুমি যে এটা জানো না। বেকার প্রেমিকের নিঃসঙ্গতার একমাত্র সঙ্গী হচ্ছে সিগারেট। কারণ কি জানো? এই সিগারেটের ধোঁয়ার সাথে ভেতরকার বিষাদ, চিন্তা, হতাশা এবং যন্ত্রণাগুলোকেও খোলা আকাশে উড়িয়ে দেওয়া যায় কিছু সময়ের জন্য। প্রসঙ্গ বদলানোর চেষ্টা করে তানিয়া। পরশু যে ইন্টারভিউ দিলে সেটার কি হলো? আমি যে তোমাকে ব্যবসা করব বলে টাকা জোগাড় করতে বললাম, তার কি হলো? ফিরতি প্রশ্ন তুহিনের। দুহাত দূরত্বে দাঁড়িয়ে দুজনে কথা শুনছিল পিয়া। এতক্ষণ খারাপ লাগলো তুহিনের বলা শেষের কথাটা শুনে গা জ্বলে ওঠে তার। ইচ্ছে করছে ছেলেটার গালে টপ টপ জল বসিয়ে দিতে, কিন্তু প্রাণপ্রিয় বান্ধবীর জন্য এই মনোবাসনা তার কখনোই পূর্ণ হবে না। তাই হাত মুষ্টিবদ্ধ করে অপেক্ষা করতে লাগলো তানিয়ার উত্তর শোনার। তোমার পরিবারকে বলো। তানিয়ার নিরস জবাব। দীর্ঘশ্বাস ফেল তুহিন। চাকরিও হচ্ছে না, ব্যবসা করতে নেমে যদি লস খেয়ে সেই ভয়ে পরিবারের টাকা জোগাড়ও দিচ্ছে না। যেখানে তোমার পরিবার তোমাকে টাকা দিচ্ছে না সেখানে আমি কে? কোনোভাবে আমি তোমাকে টাকা জোগাড় করে দিলাম, পরে যে তুমি আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলবে না তার কি গ্যারান্টি? এতেই যেহেতু ভয়, তবে ভালোবাসো কেন? এত কিছু ভেবে যদি ভালোবাসা হতো তাহলে কোনো বিচ্ছেদ রচনা হতো না। কবি হয়েছো দেখছি। এটা কোনো কবিতা নয়, আর নয় কোনো উপন্যাস যে লেখক সবশেষে কিছু একটা করে মিল দিয়ে দেবে। দিস ইজ রিয়ালিটি। এখানে কোনো কিছু পেতে হলে লড়াই করতে হয়, রিস্ক নিতে হয়। ভয় পেয়ে দুই কদম পিছিয়ে না গিয়ে দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যেতে হয়। কথার পিঠে বলার মতো আর কথা খুঁজে পেল না তুহিন। শান্ত চোখে পলক্ষীন তাকিয়ে রয় তানিয়ার ওই খ্যাপাটে মুখের দিকে। আজকের পর থেকে আমি আর কখনো বিয়ে বিষয়ক বা চাকরি বিষয়ক কিছু তোমায় বলবো না।
তোমার যা ইচ্ছে তাই করো, শুধু বাবা বিয়ের কথা বললে আর অজুহাতে পালিয়ে বেড়াবো না। তুমি জানবে তোমার প্রেমিকা তোমায় ধোঁকা দিয়েছে, আর আমি জানবো আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম। মনের সমস্ত যন্ত্রণাগুলো ব্যক্ত করে উল্টো পথে হাঁটা ধরে তানিয়া। পিয়ার হাতটা শক্ত করে ধরে। বাসায় ফিরবো, দেরি হয়ে যাচ্ছে। আজকের এই স্পষ্টভাষী তানিয়াকে দেখে খুশি পিয়া। এই তানিয়াকেই সে দেখতে চেয়েছিল। কিছু একটা বলতে যাবে তার আগেই শুনতে পেল। ভালোবাসি তো। থমকে দাঁড়ায় তানিয়া। কঠিন রূপটা মোমের নাই গলতে শুরু করেছে। এই একটা শব্দের কাছে সে দুর্বল, ভীষণ রকমের দুর্বল। তবে আজ নিজের দুর্বলতাকে প্রকাশ করবে না, নমনীয়তা দেখাবে না। আমিও বাসি। থাকতে পারবে আমায় ছাড়া? কেউ যদি কাছে টানার চেষ্টা না করে তবে তো তাকে ছাড়াই থাকতে হবে। ভালোবাসলে কাছে আসার চেষ্টাও দুজনের থাকতে হয়, এফোর্ট দুজনকেই দিতে হয়। একতরফা চেষ্টার ফলাফল বরাবরই শূন্য হয়। ছটফট করতে করতে শেষে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে তানিয়া। অন্যদিকে আকাশে জলজল করতে থাকা মস্ত বড় চাঁদের দিকে যে নিজের ঘুম বিসর্জন দিচ্ছে পিয়া। তীব্র পীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুমের একটা ট্যাবলেট সেও গিলে নিয়েছে, কিন্তু আজ যেন ঘুম আর চোখ মেলে শত্রু শত্রু খেলায় মেতে উঠেছে। ভেজা আখি পলব জোড়া যখনই একে অন্যকে আলিঙ্গন করছে, তখনই শ্রাবণধারা স্পর্শ করছে চিবুক। রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, আবারও অভিমানের পৃষ্ঠটা ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে মন, কিন্তু প্রকাশ করতে পারছে না এই যন্ত্রণাগুলো। ফোন বেজে উঠলে কেটে দেয় সে। এই নিয়েই 19 বার কল কেটেছে। আজও ভুলেও ফোন উঠাবে না। চোখ বুঝলে দৃশ্যটা চোখে ভেসে উঠছে, আর অন্তদেশের যন্ত্রণা তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। মনকে বারবার বোঝাতে চাইছে সে যা দেখেছে মনের ভুল, কিন্তু হয় অবুঝ মন কি আর মানে? লুকিয়ে মোবাইলের ধারণ করা দৃশ্যটি যে তার মনের ধারণাকে ভুল প্রমাণ করে। গ্যালারির শুরুতে থাকা ছবিতে ক্লিক করে পিয়া। ছোট হয়ে থাকা ছবিটা পুরো মোবাইল স্ক্রিন দখল করতে বুক থক করে ওঠে তার। আবারও অভিমান শ্রবণ হয়ে ঝরতে থাকে। কোনো এক অজ্ঞাত মেয়ে তার প্রিয় মানুষের হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাস্তা পার হচ্ছে। মন বলছে লোকটা তাকে ঠকাচ্ছে। সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখে নিঃস্ব করার ফন্দি আটছে, কিন্তু বাচ্চাদের বিবেক। মেয়েটা বিপদে পড়ত তানভীরের কাছে আসতে পারে, হতে পারে সে রাস্তা পার হতে ভয় পায়, কিংবা তার কোনো দূর সম্পর্কের বোন। আবেগী মন চেয়ে মানতে নারাজ। বিপদে পড়ুক আর বোন হোক, অমনভাবে হাত ধরবে কেন? লোকটাই বা পারমিশন দিবে কেন? অমন আষ্টে পিষ্টে হাত জড়িয়ে ধরার অধিকার তো কেবল তার অধিকারে ভাগ বসানোর সাহস কোথায় পেল ওই মেয়ে? মানুষটার কি তার কথা একবারও মনে পড়ল না? তবে কি এর জন্যই কাউকে না জেনে বিয়ে করেছে, যেন বাইরেও একজন রাখতে পারে? আর না, আর ভাবতে পারছে না সে। এড়িয়ে না গিয়ে প্রশ্ন করবে, জানতে চাইবে কেন এমনটা করেছে, কেন দুই নৌকায় পা ফেলে চলেছে সে। তাকে নিয়ে পুতুল খেলার অধিকার মানুষটা নাই। অদৃশ্য আঘাতে ক্ষত বিক্ষত করার অধিকারও নেই। গুমড়ে গুমড়ে কষ্ট না পেয়ে আজকে জানতে চাইবে। সে যত দেরি করবে মানুষটা আরও সাহস পাবে। চোখের পানি মুছে মনকে শক্ত করলো পিয়া। কণ্ঠস্বর যথেষ্ট কঠিন আর রুক্ষ রাখার চেষ্টা করলো। আজ কোনো লাজুকতা না, আর নমনীয়তা নয়। আজ সময় কঠিন রূপ নেওয়ার। কলেজটার শুরুতেই থাকা নামটা দেখে ঠোঁট কামড়ে ধরে সে। প্রিয় পুরুষ। নিজেই নিজের নাম্বার প্রিয় পুরুষ লিখে সেভ করে দিয়েছিল তানভীর। প্রিয় পুরুষ কি তবে আজ থেকে অপ্রিয় হয়ে যাবে? সে তো এমনটা চায় না। কাল না গিলে নিয়ে যেই না কল দিবে, তার আগে তানভীরের কল চলে এলো। রিসিভ করে শুনতে পেল। ফোন ধরছো না কেন? তুমি ঠিক আছো? কোনো বিপদ হয়েছে? গ্যারেজ থেকে বাইক বের করলাম, আমি এক্ষুনি আসছি। তানভীরের গলা সরে অস্থিরতা, উৎকণ্ঠতা। এমন হম্বিতম্বি দেখে ফিজাল হাসলো পিয়া। বিদ্রুপ করে বলল, এই মিথ্যা নাটকগুলো না করলেও পারেন। আটকে আসছে, কথা বলার শক্তি পায় না সে। আহনা ফোনের ওপাশে মানুষটার সাথে কথা বাড়াতে চাইছে সে। কান থেকে মোবাইল নামাতে যাবে তার আগে শুনতে পেল। এটাই শুনতে চেয়েছিলে তুমি? প্রশ্ন শুনে হক চুকিয়ে গেল পিয়া। অবচেতন মনেই পাল্টা প্রশ্ন করে, মানে? হেসকি তখনও থামেনি। শহর থেকে খানিক দূরে ছিল তানভীর। অফিসের নতুন প্রজেক্টের জন্য একের পর এক
কল করেও যখন পিয়াকে পাওয়া যাচ্ছিল না, ভয়ে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসে তানভীরের। এক মুহূর্ত দেরি করেনি সে। রাতের গভীরতা না দেখে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। মন বলছিল কোনো বিপদ হয়েছে, তার এখনই যাওয়া প্রয়োজন, নয়তো কোনো অঘটন ঘটে যাবে। মাঝ রাস্তায় এসে অস্থিরতা কেবল বাড়তে থাকে বুকের ভেতর। সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না, হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। তাই বাইক থামিয়ে শেষ চেষ্টা করে অশান্ত মনকে একটু শান্ত করতে চেয়েছিল। বারবার আলোকে ডাকছিল যেন এবার কলটা রিসিভ হয়, মেয়েটা যেন কিছু না হয়, তার ধারণা যেন ভুল হয়। আলো তার ডাক শুনেছে, একটু পাগলামি করছে, তাতে কি? সুস্থ তো আছে, কোনো বিপদ তো হয়নি। রাস্তার দুপাশে অনাবাদি জমি, তার উপরে খোলা আকাশ। সেই আকাশ পানে যে পিয়ার নীরব কান্না উপভোগ করছে তানভীর। কান্না উপভোগ করার বিষয় নাই, তারপর নিজের প্রিয়তমার কান্নার নিনাদ তার হৃদয়কে পুলকিত করছে। ফুপিয়ে ওঠা কানে আসলেই শিরণ বয়ে যাচ্ছে সারা দেহে। কারোর কান্নাও মানুষকে এতটা সুখ দেয়, এতটা শান্তি দেয়? কারোর কান্নার শব্দে কি বক্ষপটে অনুভূতির তুমুল বর্ষণ হয়? জানা ছিল না তানভীরের। কান্নার প্রতিটা নিঃসন জানান দিচ্ছে ফোনের ওপাশের মেয়েটা তাকে ভালোবাসে, অসম্ভব রকমের ভালোবাসে। তার প্রণয়ের বাহুডরে আটকা পড়েছে, তাই তো এত মান অভিমান, তাই তো এত হারিয়ে ফেলার ভয়। প্রকৃতির স্নিগ্ধ পবন টেনে নেয় সে, শীতল করে আশ্বস্ত হয়ে থাকা বুকের ভেতরটা। তার অস্থিরতা কমেছে, সুখে ঢেউ খেলে যাচ্ছে সর্বাঙ্গে। তানভীর পুনরায় জিজ্ঞেস করে, এটাই তো শুনতে চেয়েছিলে তো তুমি। পিয়া নিরুত্তর, তবে ক্ষণে ক্ষণে হেসকি দিয়েই যাচ্ছে। তানভীর আবারও বলল, তুমি যে কাঁদছো, আমার সুখ সুখ অনুভূতি হচ্ছে। এমন সুখের সন্ধান আমি বিগত 27 বছরেও পাইনি। নাক টেনে ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল পিয়া। লোকটা কত অবলীলায় কথাগুলো বলছে, সে কি বুঝতে পারছে না পিয়ার মনের অবস্থা? হারিয়ে ফেলার প্রকাণ্ড ভয় গ্রাস করেছে তার অন্তঃস্থল। তানভীর শব্দযোগে হাসে, নিস্তব্ধ পরিবেশে প্রতিধ্বনিত হয় সেই হাসির নিঃসন। তোমরা মেয়েরা এত বোকা কেন? কোনো কিছু দেখলে যাচাই বাছাই না করে বিশ্বাস করে ফেলো, অনেক কিছু ভেবেও নাও, ইভেন ওভারথিঙ্ক করতে করতে অসুস্থ পর্যন্ত হয়ে যাও। একটাবার ভাবো না চোখের সামনে যা দেখছো তা ভুলও হতে পারে, এর আড়ালেও থাকতে পারে অনেক কিছু। নিস্তব্ধ পরিবেশে প্রতিফলিত হয় সেই হাসির শব্দ। প্রিয়ার টনক নড়ে, মস্তিষ্কে কিছু একটা ঢেউ খেলে যায়। সমস্ত অভিমান পাগলামি একপাশে রেখে ভাবনায় মগ্ন হয় সে। মনে মনে ভাবে, আসলেই তো। পুনরায় নাক টানে পিয়া, ফ্যাস ফ্যাস করে কেঁদে দিয়ে শিশু সুলভ স্বরে বলে উঠল, আপনি আমাকে ভালোবাসেন না? তানভীর নীরবে হাসে, চোখ বুজে নিল আবেশে। চক্ষুপটে ভেসে উঠল বছর চারেক আগের এক দৃশ্য। ঠোঁটজোড়া প্রসারিত হয় আরও একটুখানি। জীবনে 23টা বসন্ত প্রেমহীন থাকলেও 24তম বসন্তে এসে আর পারলাম না। প্রেমহীন বিরস মনে অনুভূতি উকি দিল এক স্কুল পড়িয়া মেয়েকে দেখে। বড্ড ক্লান্ত ছিল মেয়েটা, পরনে স্কুল ড্রেস, কিন্তু ওই ক্লান্ত মুখশ্রীতে ছিল স্নিগ্ধতা যা আমাকে ঘুমাতে দেয়নি বহুদিন। বলতে পারো ওই মায়াবী চেহারার মেয়েটি আমার নিদ্রা কেড়ে নিয়েছিল। পিয়ার কান্না থেমেছে, সাথে থেমেছে হেসকিও। মনোযোগ দিয়ে শুনছে তানভীর কথা। তানভীর থেমে যেতেই প্রশ্ন করল। তারপর? তানভীর ফের বলতে লাগলো, বন্ধুদের সঙ্গে সমুদ্র দেখতে গিয়েছিলাম। মেয়েটিও বোধহয় স্কুল থেকে শিক্ষা সফরে এসেছিল। কোন স্কুল থেকে শিক্ষা সফরে এসেছে জানতে পারলেও পরবর্তীতে সেই স্কুলে গিয়ে আর তার খোঁজ পাইনি। শত শত ছাত্রছাত্রীর মধ্যে একজনকে খুঁজে বের করা বলতে গেলে কঠিনই ছিল। আমি তো জানতাম না তার নাম কি বা সে কোন ক্লাসে পড়ে। গ্র্যাজুয়েশন শেষ হলো, নিজের ক্যারিয়ার নিয়ে শুরু হলো ব্যস্ততা। শত ব্যস্ততার মাঝেও সেই স্নিগ্ধ চেহারা আমি ভুলতে পারিনি। কত যে সেই স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যদি একটাবার একটু দেখা পাইনি আমি দেখা। বিশ্বাস করো, দেখা পেলেই আমি সাথে সাথে মনের কথা জানিয়ে দিতাম। পরে দেখা পেয়েছিলেন? আমি আশা হারাইনি, অপেক্ষা করেছি। মনে মনে চাইতাম একটা মিরাকেল হোক, একটাবার একটু দেখা হোক, আর হারাতে দিব না। পিয়া নিরেট কলেজ জানতে চাইল। পেয়েছেন তার দেখা? লম্বা শ্বাস টেনে নেয় তানভীর। হুম। চোখ টলমলো করে পিয়ার, ফুপাতে থাকে সে। থেমে থাকা কান্না আবারও উপচে পড়ে চোখে। কাপা গলায় বলল, তবে কি আজকের মেয়েটাই সে? তানভীর চুপ। তানভীরের এই নিস্তব্ধতায় বুক ভেঙে আসে পিয়ার।
ঠোঁট কামড়ে ধরে সে। পিয়ার কান্না ভারী হয়। নীরবতার অবসান ঘটায় তানভীর। আমার জীবনের প্রথম প্রেমকে একমাত্র প্রেম করতে চেয়েছিলাম। আপনার প্রথম প্রেমের দেখা পেয়েছেন বলে এখন আমাকে ছেড়ে দিবেন? পিয়ার বোকা বোকা কথায় মজা পায় তানভীর। ভাবে মেয়েটা ঠিক কতটা গভীরভাবে তার প্রেমে পড়েছে। আর একটু ভয় দেখানোর জন্য বলে। গেস হোয়াট? পিয়া উল্টো হাতে চোখের পানি মুছে নাক টেনে বলে। হোয়াট? তানভীর পুনরায় চুপ হয়ে যায় পিয়ার রিয়াকশন দেখার জন্য। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পরও যখন তানভীরের সার শব্দ পাচ্ছিল না, অস্থিরতা বাড়ে পিয়ার। ভীত সন্ত্রস্ত গলায় জানতে চায়। কি হলো? কথা বলছেন না কেন? কি গেস করব আমি? আপনি শুনতে পারছেন আমার কথা? তানভীর ফিসফিস করে বলে। আমার প্রথম প্রেমই একমাত্র প্রেম হিসেবে ধরা দিয়েছে স্ত্রী নামক প্রেমিকা রূপে। হতভম্ব হয়ে যায় পিয়া। ইঙ্গিতটা তাকে দেওয়া হয়েছে, বুঝেও যেন বুঝতে পারছে না সে। সবটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, এলোমেলো লাগছে নিজেকে। মানে? যে ক্লান্ত স্নিগ্ধ মায়াবী চেহারার অধিকারিণীকে দেখে প্রেম নামক বসন্তের হাওয়ায় এলোমেলো হয়ে গিয়েছিলাম, সে আর কেউ নয়, আমার বিবাহিতা স্ত্রী, আমার রাজমহিষী। গা হাত পা ছেড়ে দেয় পিয়ার। দাঁড়িয়ে থাকার শক্তি পায় না, হাঁটু কাঁপছে তার। একটু আগে শোনা কথাটা কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে তার। মাত্র একবার দেখাই এতটা ভালোবাসা যায়? ঠিক কতটা ভালোবাসলে এক পলকের একটু দেখাই নিজের অনুভূতিকে বক্ষপটে যত্ন করে রাখা যায়। প্রতিনিয়ত অপেক্ষা করা যায় আবার একটু সাক্ষাতের। চাইলে তো এতগুলো বছরে নিজের জীবনের সাথে অন্য একজনকে জড়িয়ে নিতে পারত। আর ভাবতে পারে না সে। মাথাটা ঝিম ধরে আসে, মুখ ধরফর করছে, এলোমেলো লাগছে তার নিজেকে। তানভীর ফের বলল। অদৃশ্যভাবে তুমি আমার মনে এমনভাবে নিজের বসতি স্থাপন করেছিলে, আমি যেখানেই যেতাম আমার দৃষ্টি কেবল তোমাকেই খুঁজত। খুব করে চাইতাম একটা মিরাকেল হোক, তোমার সাথে আমার আর একটাবার দেখা যেন হয়, একদম সারা জীবনের জন্য নিজের করে নিব। আমাদের কি দেখা হয়েছিল? পিয়ার বোকা বোকা প্রশ্ন শুনে হাসে তানভীর। দেখা হয়েছে বলেই তো সারা জীবনের জন্য তুমি কেবল আমার মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না তোমায়। তাহমিনার হকের জরুরি তলবে ছুটে এসেছে পিয়া। কি জন্য ডেকেছে, কেন ডেকেছে কিছুই এখনো জানতে পায়নি সে। সে কখন থেকে ভদ্রমহিলা তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন, পলকব্দি ফেলছেন না। অস্বস্তি হচ্ছে পিয়ার, কিঞ্চিত ভয়ও হচ্ছে। সে কি কোনো ভুল করেছে? তার কি রোজ রোজ ফোন করে ভদ্রমহিলার খোঁজখবর নেওয়ার দরকার ছিল? জড়সড় হয়ে এদিক ওদিক তাকিয়ে আবার দৃষ্টি নামিয়ে নিচ্ছে। মনে মনে পণ করলো এবার থেকে 3-4 দিন পর পর না, প্রতিদিন একবার হলেও কল দিবে। সময় করে 1 মিনিট 2 মিনিট। আশঙ্কিক পিয়ার হাতটা মুঠোবন্দি করে নিলেন তিনি। আমতা আমতা করে বলেন। তোমাকে আমার কিছু বলার আছে, তোমাকে আমার কিছু বলার আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আর তুমিও হয়তো ব্যাপারটা সহজভাবে নিবে না। পিয়ার জড়তা কাটে, তাহমিনা হককে আশ্বস্ত করে বলে। এত ভাবছেন কেন? আন্টি বলতে গিয়ে থেমে যায় পিয়া। তাহমিনা হক যেন ব্যাপারটা বুঝতে পারেন, ভুরকুটি করে তাকিয়ে রইলেন পিয়ার দিকে। পিয়া ভ্যাবলা কান্তের মতো হেসে ফের বলে। আপনি বলুন, কোনো সমস্যা হয়েছে কি? তাহমিনা হক দীর্ঘশ্বাস ফেলেন, হতাশ হয়ে বলেন। বিরাট সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধান তোমার হাতে। পিয়া বিস্মিত হয়, চোখ বড় বড় করে অবাক স্বরে জানতে চায়। সমস্যার সমাধান আমার হাতে? তোমার হাতে। পিয়া চোখে পলক ফেলে আশ্বস্ত করতে তাহমিনা হক বলেন। পিয়া এহতিশাম তোমাকে পছন্দ করে না। পিয়া প্রশ্নসূচক চাহনিতে চাইতেই তিনি আবার বলেন। এহতিশাম মানে তোমার শ্বশুর, তানভীরের বাবা তোমাকে পছন্দ করে না এমন না, ছেলের বউ হিসাবে মেনে নিতে পারছে না, এই আর কি। পিলে চমকে ওঠে পিয়ার। পছন্দ করে না শুনতেই মুখটা মলিন হয়ে গেল তার। ছেলের বউ হিসাবে মেনে নিতে পারছে, এটা ভাবতে বুক ভেসে আসে। তবে কি শ্বশুরের স্নেহ সে কখনো পাবে না? কি ভাবছো? তাহমিনা হক প্রশ্নটা করতে বেদনার্থ মুখে ফিসেল হাসল সে। কিছু না। আমরা সবাই কিন্তু পছন্দ করি তোমাকে, ভালোবাসি। পিয়া হাসতে চেয়েও পারল না। মন খারাপের জাতা কলে পিষ্ট হয়ে গেল সেই হাসি। মুখ জুড়ে দুঃখের ছাপ। আমরা মানুষ হয়তো এমনই, পুরো পৃথিবীর মানুষ আমাদের ভালোবাসলেও পৃথিবীর কোনায় থাকা কেউ একজন যদি আমাদের পছন্দ না করে, সেই দুঃখ আমাদের
আজন্ম থেকে যায়। বারবার মনে প্রশ্ন জাগে কেন পছন্দ করে না। একটু পছন্দ করলে কি হতো? একজন পছন্দ করে না শুনে মুখটা গম্ভীর করে ফেললে। আর আমরা এতগুলো মানুষ যে তোমাকে ভালোবাসি, পছন্দ করি, সেটা কিছু না? হিসেব মতো তো এটা শোনার পরে তোমার লাফিয়ে লাফিয়ে হাসার কথা, কারণ আমরা সংখ্যায় বেশি। ভদ্রমহিলা যে বেশ রসিক তার বুঝতে বাকি নেই। পিয়া আমিনা হক বিপরীত পাশ থেকে বলবো কোম্পানির বার্ষিক হিসাবে গরমিল। কোনোভাবে টাকার অঙ্ক মিলছে না। কয়েক কোটি টাকার হিসেব উল্লেখ নেই ফাইলে। বেলা গড়িয়ে দুপুর হয়েছে, এখনও গোলাম মোস্তফা অফিসে এসে পৌঁছায়নি। জামাল এহতশাম বার কয়েক ফোন করেছেন, ব্যস্ত শোনাচ্ছে। বিরক্ত হচ্ছেন তিনি। এতটা খামখেয়ালি হলে চলে? কপালে হাত ঠেকিয়ে চেয়ারে হেলান দিতেই তিনি গোলাম মোস্তফা আসা অবধি কোনো কিছুরই সুরাহা হবে না। জামাল এহতশামের ফোন বাজতে থাকে। ফোনের শব্দ কান অবধি পৌঁছাচ্ছে না ওনার। একবার দুবার তিনবার, চতুর্থবার রিং হওয়ার সাথে সাথেই হুড়মুড়িয়ে ওঠেন তিনি। গা কাঁপছে ওনার। কখন যে চোখ লেগে গিয়েছে টেরি পাননি তিনি। সামনে থাকা পানির গ্লাস কয়েক সেকেন্ডে খালি করে ফেলেন। ফোন রিসিভ করতে কানে ঠেকে কর্কশ কণ্ঠ। এই, কার সঙ্গে কথা বলে তুমি? একবার বলে ওয়েটিং, আবার কল রিসিভ করো না। নতুন সংসার পেতেছ? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? বিরক্তি দিতে কপাল কুচকান জামাল এহতশাম। নাক উঁচিয়ে চাপা স্বরে বলেন। ও থামবে তুমি? কী সব আবল তাবল বলে যাচ্ছ? তেতে ওঠেন তাহমিনা হক। দাঁত কিরমির করে বলেন, আমি আবল তাবল বলছি? তাহলে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? এরপরই বা কল রিসিভ করলে না কেন? আমি না বলছি দুনিয়া উল্টে গেলেও ঝুলতে ঝুলতে তুমি আমার কল রিসিভ করবে? তপ্ত শ্বাস ফেলেন ভদ্রলোক। এই করে করে এতগুলো বছর কাটিয়ে দিলেন তিনি। পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে তাহমিনা হক এমন হঠাৎ রেগে যান। জামাল এহতশাম জানেন ওনার স্ত্রী ওনাকে প্রচণ্ড রকমের ভালোবাসেন। ভালোবাসার টানাই এতগুলো বছর একসাথে সংসার করে গিয়েছেন দুইজন। কি সুন্দর একা হাতে একটা সংসার সামলে দুটো ছেলে মেয়েকে বড় করেছেন। তিনি তো কেবল টাকা ঢেলেছেন। আর এখানটাই দুর্বল তিনি। সবার সাথে নিজের রাগ জাহির করতে পারলেও নিজের স্ত্রীর সাথে কখনো পায় না। স্ত্রী রেগে গেলে তিনি চুপ হয়ে যান। ছেলে মানুষই বন্ধ করো মিনা, এমনিতেই টেনশনে আছি। টেনশানে? সেখানে আবার কখন গেলে? আমাকে তো বললে না। রগর গলায় তাহমিনা হক বললেন, বলে ঠোঁট চেপে হাসলেন। মাঝে মাঝে মানুষটাকে জ্বালাতে ওনার ভীষণ মজা লাগে। মজা করা শেষ হয়েছে? কী জন্য ফোন করেছো সেটা বলো। এমনিতেই অফিসে অনেক ঝামেলায় আছি। জামাল এহতশাম কিছুক্ষণ চুপ থেকে বলেন। নড়চড়ে বসলেন তাহমিনা হক। কাট কাট গলেই বলেন, সে তুমি ঝামেলায় থাকো আর মুসিবতে থাকো, আমার কিছু যায় আসে না। তোমার সাথে একজন দেখা করতে যাবে। ভুরু কুচকাই জামাল এহতশাম। রাজ্যে বিরক্তি নিয়ে বললেন, এই অসময়ে কে আসবে? সে যখন আসবে তখন দেখে নিও। এখন অফিসে কারো আসার দরকার নেই, ঝামেলা আসে, মানা করে দাও। গম্ভীর কণ্ঠে বলেন জামাল এহতশাম। তেতে ওঠেন তাহমিনা হক। কটমট করে বলেন, আমি যখন বলেছি সে যাবে মানে যাবেই। তুমি উল্টা সিধা কিছু করলেই তার ব্যবস্থা আমি নিব। দীর্ঘশ্বাস ফেলেন তিনি। চুপ করে রইলেন। তাহমিনা হক পুনরায় বলেন, এখনই আসবে তোমার কেবিনে। জামাল এহতশামের কপালে ভাঁজ পড়ল। সোজা আমার কেবিনে আসবে মানে? আমি ব্যবস্থা করছি। তোমার বউ হিসেবে অফিসে আমারও একটু আধটু পাওয়ার আছে। তাহমিনা হকের কথার মাঝেই দরজার ওপাশ থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠস্বর। আসবো। অপরিচিত গলার আওয়াজে কপালে ভাঁজ পড়ে জামাল এহতশামের। কোনো মেয়েকে কি পাঠিয়েছো তুমি? হুম, কাকে পাঠিয়েছো মিনা? সন্ধিয়ান গলায় প্রশ্ন করেন জামাল এহতশাম। তাহমিনা হক স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, নিজেই দেখে নাও। আমি রাখছি এখন। চট করে কল কেটে দিলেন তাহমিনা হক। জামাল এহতশাম গলার টাই ঠিক করে নড়েচড়ে বসলেন। গম্ভীর স্বরে জবাব দিলেন, কামিন। মেয়েটিকে দেখার জন্য তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন জামাল এহতশাম। যেই না দরজা ঠেলে মেয়েটি ভেতরে পা দিল, চোখের তীক্ষ্ণতা রূপ নাই বিস্ময়ে। চমকে উঠলেন তিনি। মুহূর্তে সামলে নিলেন নিজেকে। পাছে মেয়েটি বুঝে যায়, মুখ ডুবালেন আবার সেই ফাইলে। আসসালামু আলাইকুম। স্থির দৃষ্টি হয়ে যায় জামাল এহতশামের। না চাইতো মেয়েটির মুখের দিকে তাকালেন তিনি। রাশবাড়ি গলায় আস্তে করে জবাব দিলেন,
ওয়ালাইকুম আসসালাম। ফের মুখ ডুবালেন নীল রঙের সেই ফাইলের পাতায়। চোখ বুলিয়ে উল্টাতে লাগলেন একের পর এক পাতা। মেয়েটি এখনো আগের জায়গায় দাঁড়ানো। আচমকাই বলে বসল। কেমন আছেন বাবা? থমকালেন জামাল এহতশাম। থেমে যায় হাত। আকাশ সমান বিস্ময় নিয়ে পুনরায় তাকালেন তিনি। চোখে মুখে কোনো জড়তা নেই, আর না আছে গলার স্বরে। কি নিঃসংকোচ জিজ্ঞাসা, যেন মেয়ে তার বাবাকে ভালো মন্দ খবর জিজ্ঞেস করছে। মায়াবী কর্ণের মুখটার দিকে চেয়ে রইলেন নিষ্পলক। বসতে বলবেন না? সম্বিত ফিরে পান তিনি। প্রশ্ন শুনে ভরকে গেলেন খানিকটা। তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিলেন। গম্ভীর স্বরে বললেন, বসো। একগাল হেসে চেয়ার টেনে বসল সে। বললেন না তো কেমন আছেন? জামাল এহতশাম না চাইতেও জবাব দেন। ভালো। কক্ষ জুড়ে পিনপতন নীরবতা। এসির ঠান্ডা বাতাসে শিরশিরে ওঠে পিয়ার শরীর। ওনা ভালো করে গায়ে জড়িয়ে নেয় সে। ব্যস্ততায় মিছে অভিনয় করেন জামাল এহতশাম, আর চোখে বার কয়েক পরক করেন পিয়াকে। পিয়া এদিক ওদিক নজর বুলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পুরো কক্ষ দেখছে। দেখা শেষ হতেই দৃষ্টি নিবদ্ধ করে সামনে। পলকহীন চোখে পর্যবেক্ষণ করছে জামাল এহতশামকে। আর চোখে পিয়ার দিকে আরও একবার তাকালে চোকাচুকি হয় দুজনের। চোকাচুকি হতেই বিব্রত হন তিনি। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে নিলেন। পিয়া প্রখর চোখে চেয়ে থেকে নৈশব্দে হাসে। আপনার নাকি পায়েস ভীষণ পছন্দ? আটকে উঠলেন জামাল এহতশাম। পায়েসের নাম নিতেই থম মেরে গেলেন তিনি। বুকের ভেতরটায় হাহাকার করে ওঠে। পিয়া প্রশ্নের জবাব দিলেন না। দাদির হাতের পায়েস নাকি আপনি একটু বেশি ভালোবাসতেন, মা বলছিল সেদিন। জামাল এহতশাম চোখ বুজে রইলেন। মুহূর্তেই দৃশ্যপটে ভাসমান হয় সোনালি অতীত। কিশোর জামান এহতশামের সামনে বসা মাঝবয়সী এক নারী। আট পরে শাড়ি পরে এক বাটি পায়েস হাতে নিয়ে একটু একটু করে মুখে তুলে দিচ্ছে ওনার। বড়ই তৃপ্তি নিয়ে খাচ্ছেন তিনি। ফেলে আসা দিন, যা আর চাইলেই ফিরে পাওয়া যাবে না। বুক ভেঙে আসে ওনার। হাহাকার করে ওঠে মন। কতদিন হয়ে গেল মাকে দেখেন না তিনি। কতদিন না, কত বছর হয়ে গেল মাকে দেখেন না তিনি। মায়ের সে হাসি মাখা মুখ, উফ, আর ভাবতে পারছেন না। মায়ের জন্য বুকটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। পিয়া ব্যাগ থেকে ছোট সাইজের দুইটা বক্স বের করে। একটাতে পায়েস, আরেকটাতে কুচি করে রাখা বাদাম আর খেজুর। পিয়া পায়েসের উপর বাদাম কুচি আর খেজুর দিয়ে আরও আকর্ষণীয় করে তোলে। পায়েসের বক্সটা জামাল এহতশামের দিকে এগিয়ে দিয়ে আপন মনে বলতে থাকে, আপনার এক মা আল্লাহ মেহমান হয়ে গিয়েছে তো কি হয়েছে? আল্লাহ আবার আরেকটা মা পাঠিয়েছে। এখন খেয়ে বলুন কেমন হয়েছে। স্তব্ধ হতভম্ব জামাল এহতশাম। চমকে ওঠেন তিনি। বয়োজ্যেষ্ঠ মানুষটার চোখ জোড়ায় এক আকাশসময় বিস্ময়। পলক অবধি ফেলছেন না। অতিবাহিত হয় কয়েক মিনিট। জামাল এহতশাম খাচ্ছে না বলে পিয়া পুনরায় বলে, জানি আপনার মায়ের হাতের পায়েসের স্বাদ হবে না, তবে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি। জামাল এহতশাম অনুভূতিহীন। শেষ কবে তিনি পায়েস খেয়েছেন ঠিক মনে করতে পারছেন না তিনি। মায়ের মৃত্যুর পর তেমন একটা খেতেন না, আর ডায়াবেটিস হওয়ার পর তো একেবারেই ছেড়ে দিয়েছেন। পুরনো স্মৃতিগুলো মানসপটে ভাসছে বারংবার। দীর্ঘশ্বাস ফেলেন তিনি। অস্পষ্ট বলে ওঠেন, কেন যে বড় হতে চাইতাম, সময় ওখানেই থেমে যেত। আমিও মায়ের সেই আদরের খোকাটি রইতাম। পাশ তখনও মুখে তোলেননি জামাল এহতশাম। পিয়ার মুখটা মলিন হয়ে যায় মুহূর্তে। কতটা সাহস সঞ্চয় করে শ্বশুরের সামনে সাবলীলভাবে কথা বলছে কেবল ওই জানে। সমস্ত আশার আলো নিভে গেল। মনোবল হয়ে গেল দুর্বল। ফিজাল হাসল সে। ঝাপসা হয় চোখ। কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আমি না হয় আপনার অপছন্দের হতে পারি, পায়েস তো কোনো দোষ করেনি, ভয় পাবেন না, কোনো কিছু মিশায়নি, তবে চিনি দিয়েছি অল্প পরিমাণে। আপনার ডায়াবেটিক্স কি না? পিলে চোম এত টেনশন করার প্রয়োজন হতো না। কে কি বলছে না বলছে সবই শুনতে পেতেন। এখন আর ভেবে কাজ নেই। এখন কেবল অপেক্ষা করছেন পিয়ার একটা কলের। ওখানে কি হয়েছে না হয়েছে যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত শান্তি পাবেন না তিনি। মোবাইলে টুং করে আওয়াজ হতেই হুড়মুড় করে লুটিয়ে পড়েন তিনি। মেসেজ অপশনে ক্লিক করতে নজর এলো পুরোপুরি দুটো মেসেজ। মিশনের প্রথম ধাপ কমপ্লিট মা, বাঘের গুহা থেকে মাত্রই বের হলাম। ছেলের বউ হিসাবে মেনে নিতে পারেনি, এটা মেয়েকে না বললেই পারতে মিনা।
হয়তো মেনে নিতে পারিনি, কিন্তু অস্বীকারও তো করতে পারবো না। খুব খারাপ কাজ করছো। মেসেজ দুটি পড়ে মিটি মিটি হাসেন তিনি আর বিড়বিড় করে আওড়ালেন। শিকার টোপ গিলে নিয়েছে, এবার শুধু একটু একটু করে বাগে নিয়ে আসার পালা। আজ বহুদিন পর মুখোমুখি হয়েছে প্রিয়া আর তানভীর। মোবাইলে প্রণয় আলাপ হলেও সামনাসামনি দেখা হয় না বেশ অনেক দিন হয়। ক্লান্ত তানভীর অফিসের কাজ শেষ হতে ছুটে এসেছে প্রিয়তমাকে একটা পলক দেখার জন্য, অতৃপ্ত মনকে তৃপ্ত করতে, এলোমেলো হয়ে থাকা মন মস্তিষ্ককে একটু স্বস্তি দিতে। তানভীর কফির কাপে চুমুক দিয়ে চোখ বুজে রইল। তার পরিশ্রান্ত কণ্ঠ দিয়ে নিশ্চিত হয়। কফিতে চুমুক, নিবন্ত শরীর তৃপ্ত, সামনে বসা রমণীকে দেখে পল্লবিত চোখ শান্ত। চোখ মেলে তাকায় পিয়ার দিকে, ভ্রু নাচিয়ে রগর গলায় জানতে চায়, কি হালচাল ম্যাম? দিনকাল কেমন যাচ্ছে? অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পিয়া দাঁত কিমির করে ফিরতি প্রশ্ন করে। আপনি সেদিন বলেছিলেন যেদিন আমাদের সামনাসামনি দেখা হবে তখন ওই মেয়ের সম্পর্কে বলবেন। আমি এখন জানতে চাই ওই মেয়ে কে? সে আপনার হাত এভাবে জড়িয়ে ধরার এত বড় সাহস কোথায় পেল? তানভীর আবারও কফির কাপে চুমুক দিল, শান্ত স্বাভাবিক গলায় উত্তর দিল, আমার ফিয়ন্সে। তাহলে আমি কে? কাপা কাপা স্বরে প্রশ্নগুলো পিয়া, চোখ জোড়া টলমলো করছে। আমার বিয়ে করা বউ। তানভীরের ভাবলেশীন জবাব, তখনও কফিতে মগ্ন সে। উত্তরটা যেন পিয়ার পছন্দ হলো না। ভেবেছিল অনুভূতি মিশিয়ে আরও কিছু বলবে, কিন্তু তানভীর বলল না, ওখানে থেমে গেল। নাক ফোলায় সে, রাগ আর অভিমান জড়ো হয় একসাথে। কিছু একটা বলতে চাইল, কিন্তু অভিমান ঠেলে কণ্ঠনালী দিয়ে কথাগুলো আর বেরোতে পারল না। নেত্রপলক ভিজে উঠতে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, অমনি খপ করে পিয়ার হাতটা ধরে ফেলে তানভীর। আমি আমার কথা এখনো সম্পূর্ণ করিনি। পিয়া তানভীরের দিকে তাকাতে তানভীর চোখের ইশারায় বসতে বলল। পিয়া নড়ল না, এক চুলও না, ঠাই দাঁড়িয়ে রইল সেখানে। তানভীর তপ্ত শ্বাস ফেলে। শান্ত হয়ে বসো, আমি সব কিছু বলবো তোমায়। পিয়ার মন নরম হয়, নাক টেনে আগের জায়গায় এসে বসল। তানভীর একটা টিস্যু এগিয়ে দিল তার দিকে। এত ঠুনকো বিষয়ে মানুষ কাঁদে? এখন আমি যদি বলি আমার একটা বয়ফ্রেন্ড আছে, তখন দেখা যাবে ব্যাপারটা ঠুনকো নাকি সিরিয়াস। পিয়া ফের নাক টানল। তানভীর চোখ পিটপিটিয়ে চাইল পিয়ার দিকে, তারপরে হেসে উঠল মৃদু শব্দে। গা জ্বলে ওঠে পিয়ার, নাক ফুলিয়ে চোখ গরম করে তাকায় তানভীরের দিকে। পিয়ার একটা হাত মুঠোবন্দি করে তানভীর, হাতের বাঁধন ক্রমান্বয়ে জোরালো হয়। সেদিন যা দেখেছিলে সে আমার অনাকাঙ্ক্ষিত অতীত, যাকে জোর করে আমার উপর চাপিয়ে দিতে চেয়েছিল অনেকে। আর তুমি আমার বর্তমান, ভবিষ্যৎ এবং আমার জীবনের সব কিছু, যে সম্পর্কের টান থাকবে পরকাল পর্যন্ত। পিয়ার চাহনি শীতল হয়, পলকহীন চোখে চেয়ে থাকে তানভীরের দিকে। তানভীর পিয়ার চোখে চোখ রাখে, পুনরায় পড়ল, তুমি আমার প্রেম, আমার সমস্ত অনুভূতি, আমার চোখের শান্তি, যাকে এক পলক দেখেই তার প্রতিচ্ছবি হৃদয়ে এঁকেছি যত্ন করে। তুমি সেই মানুষ যাকে পাওয়ার জন্য অন্যে হয়ে খুঁজেছি অলিতে গলিতে। পিয়ার চোখ আবার টলমলো করে ওঠে, অভিমানে নয়, তীব্র অনুভূতির পিষ্টনে। ঠিক এই মুহূর্তে তানভীরের বুকে মাথা রাখার লোভ হয় তার, ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলতে চাই, এত ভালোবাসেন কেন আমাকে? এত ভালোবাসেন বলেই তো আমার হারিয়ে ফেলার ভয় হয়। কথাগুলো বলা হয়ে ওঠে না তার। মানুষের আনাগোনায় মনের ইচ্ছে আকুতি মনে চেপে রাখল সে। তানভীর আরও একটা টিস্যু এগিয়ে দিল। চোখের পানি মুছো, হাজারো ব্যস্ততা পায়ে ঠেলে তোমার চোখের পানি দেখার জন্য আমি আসিনি। মুখ ভেঙচি দেয়, বিড়বিড় করে বলে। নিজে কাঁদিয়ে এখন আবার ঢং করতে আসছে। তানভীর ভুরু কুচকে তাকাতে পিয়া পুনরায় বলল, ওই আপদ আপনার অনাকাঙ্ক্ষিত অতীত হলে সেদিন আপনার হাত জড়িয়ে ধরেছিল কেন? আর আপনিই বা অমন করে দাঁত কেলাচ্ছিলেন কেন? আমি দাঁত কেলাচ্ছিলাম? জানতে চাই তানভীর। পিয়া জোর গলায় বলে, আমি স্পষ্ট দেখেছি আপনি খ্যাক খ্যাক করে হাসছিলেন। দীর্ঘশ্বাস ফেলল তানভীর। ওকে ফাইন, আমি হাসছিলাম, এই হাসি পর্যন্তই থাকো, আর গভীরে যাওয়ার দরকার নেই। কখন আবার বলে বসো জড়িয়েও ধরেছি। দাঁত কিরমির করে ক্রোধান্বিত চোখে তাকালো পিয়া। তানভীর প্রসঙ্গ ফিরে আসে,
সেদিন ওখানে গিয়েছিলাম একটা কাজে। কোথা থেকে টিনা এসে আমার এক হাত জড়িয়ে ধরে, হাজার চেয়েও ছাড়াতে পারলাম না। নিকৃষ্ট ভাষায় অপমানও করেছি। উল্টো বলে রাস্তা পার করে দিতে, নইলে গাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। ও বলল, আর আপনিও ভয় পেয়ে ড্যাং ড্যাং করে রাজি হয়ে গেলেন? ওটা ঢ্যাং ঢ্যাং করে রাজি হওয়া না, বলো বাধ্য হয়ে। ও যদি চিৎকার চেঁচামেচি করতো তবে পরিস্থিতি অনুকূলে থাকতো না। মান সম্মান নিয়ে টানাটানি হতো, সমস্ত দোষ এসে পড়তো আমার ঘাড়ে, কারণ আমি পুরুষ। পিয়ার মুখে আধার নামে নত স্বরে বলে। ওসব বাহানা। শান্ত অনিমেষ চোখে তাকিয়ে থাকে তানভীর। সময় করায় পিয়া নিচের দিকে তাকিয়ে নখ খুঁটতে লাগলো। পিয়া, লুক অ্যাট মাই আইস। আচমকা কথায় পিয়া যেন কেঁপে উঠল। তানভীরের দিকে এক পলক তাকিয়ে আবারও দৃষ্টি নিবদ্ধ করে নখের দিকে। পিয়া, আমার চোখের দিকে তাকাও তুমি। তানভীরের বলিষ্ঠ স্বর। না চাইতেও পিয়া তানভীরের চোখের দিকে তাকালো। কি দেখতে পাও? দুজনের চোখ দুজনাতে নিবদ্ধ। পিয়ার মুখে কোনো কথা নেই। তানভীরের প্রেমময়ী চাহনিতে যেন একটু একটু করে ডুবে যাচ্ছে সে। প্রণয়ের উত্তাল ঢেউ কি চোখে পড়ে না? প্রেমের তীব্র সুবাস কি নাকে আসে না? পিয়া জবাব দিতে পারে না। একটু একটু করে হারিয়ে যাচ্ছে চোখের গভীরতায়। আমি যদি টিনাকে ছোঁয়ার বাহানা খুঁজতাম, তবে তোমার জায়গায় আজ সে থাকবো। ইউ নো হোয়াট? আমি যদি এখন বলি আমি টিনাকে বিয়ে করব, আর সে কাউকে কিছু জানাতে পারবে না, তাহলে টিনা 10 মিনিটের মধ্যে আমার সামনে হাজির হবে। ইভেন এটাও চিন্তা করবে না আমি বিবাহিত। কিংবা যদি বলি ওকে নিয়ে কোনো রিসর্টে একান্তে সময় কাটাবো, তুমি জাস্ট ভাবতে পারবে না ও কি করবে। ওর কেবল আমাকেই চাই। যদি টিনাকে ছুঁয়ে দেওয়ার আকাঙ্ক্ষা আমার থাকতো, তবে তোমাকে চলতি পথে এক পলক দেখে চিনতে পারতাম না। আর না 6 মাসের মধ্যে তোমার সমস্ত তথ্য বের করে বউ বানিয়ে নিজের করতাম। টিনা যেমন কেবল আমাকে চায়, আমারও কেবল তোমাকেই চাই, এবং সেটা আমৃত্যু। ভালোবাসার মায়ে জড়িয়ে পড়ে ছেড়ে যাবেন না তো? পিয়া নিস্তেজ গলায় করা প্রশ্নটা শুনে বুকের ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল তানভীর। ছেড়ে যাওয়ার জন্য হাতটা ধরিনি, সারা জীবন ভালোবাসায় মরিয়ে রাখবো বলে আমার করে নিয়েছি। তাহমিনা হক 3-4 পদের পিঠা জামাল এহতশামের সামনে সাজিয়ে দিতে বেশ অবাক হলেন তিনি। শামুক পিঠা, ফুলঝুরি পিঠা, মুগ পাকন, নারকেল পুলি। বাহারি নকশের আকর্ষণীয় পিঠা ছেড়ে ওনার নজর গেল তাওয়াই টেলে নেওয়া মেরা পিঠার দিকে। এক পাশে মাংসের ঝোল, আরেক পাশে পাটায় পিষে বানানো ভর্তা। খুশিতে চকচক করে ওঠে ওনার দুই চোখ। মুহূর্তে যেন খিদে পেয়ে গেল। কাল বিলম্ব না করে একটা পিঠা মাঝখানে 2 ভাগ করে ঝোলে ডুবিয়ে মুখে পুরে নিলেন। চোখ বন্ধ করে খুব আয়েশ করে খাচ্ছেন তিনি। শীতেলে গ্রামে মেরা পিঠা বানানোর ধুম পড়ে, শহরে তেমন একটা দেখা যায় না। বাকি অর্ধেক পিঠাই একটু ভর্তা নিয়ে পুনরায় মুখে দিলেন। মিনা, আজ কতদিন পর মেয়ারা পিঠা খাচ্ছি। আমি আজকে এগুলোই খাবো। আমাকে কিন্তু কিছু বলতে পারবে না। মুখেটা শেষ হতেই আরেকটা পিঠা নিয়ে মাঝ বরাবর 2 ভাগ করলেন। টেলে নেওয়া পিঠা থেকে গরম ধোঁয়া উঠছে। এগুলো আবার কখন করলে তুমি? আমি কিছু করিনি তো। খাওয়া থামিয়ে তাহমিনা হকের দিকে তাকালেন জামাল এহতশাম। জিজ্ঞাসার সূচক চাহনিতে তাকিয়ে বলেন, তবে পিয়ার বাবা এসছিল। শীত তো শেষের দিকে, তাই মেয়ে জামাইকে বাড়িতে পিঠাপুলি দিয়ে গেলেন। বিকেল পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তুমি তো ফিরলে সন্ধ্যার পর। তাহমিনা হক সচ্ছল স্বীকারোক্তি। তবে খাওয়া বন্ধ হয়ে গেল জামাল এহতশামের। দাঁত কিরমির করে উঠে দাঁড়ালেন। ক্রোধান্বিত গলায় প্রশ্ন করলেন, আগে বললে না কেন? কবল কুঁচকে গেল তাহমিনা হকের। আগে বললে কি হতো, খেতে না? না, খেতাম না। ওখান থেকে দিয়ে গেছে শুনলে ছুঁয়েও দেখতাম না। তাহমিনা হক গলা স্বর খাদে নামিয়ে বলেন, খেয়ে তো ফেলেছো, সাজিয়ে রাখা খাবার ফেলে উঠতে নেই। তিনি ফিরেও তাকালেন না পিঠাগুলোর দিকে। কাট কাট গলায় বললেন, আজই শেষ। এরপর যেন ও বাড়ি থেকে আর কিছু না আসে। করে ওঠে তাহমিনা হকের। ভয়ের মাত্রা আরো দ্বিগুণ হয়। ভয়ে আতঙ্কে মাথায় উল্টোপাল্টা চিন্তাগুলো যেন আরো জেঁকে বসেছে। চোখ ভিজে উঠছে বারংবার। বাচ্চাদের মতো নাক টানেন।
এখনই হাউমাউ করে কেঁদে ফেলবেন এমন অবস্থা। ব্যতিব্যস্ত পায়ে রুম থেকে বেরোতেই দেখলেন রান্নাঘরে আলো জ্বলছে, টুংটাং শব্দ আসছে। পায়ের গতি বাড়লেন তিনি। রান্নাঘরে পা রেখে যেন কলিজায় পানি এলো তাহমিনা হকের। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জামাল এহতশাম প্লেটে ভাত নিয়ে তরকারির হাঁড়ি চুলার উপর বসিয়ে রেখেছেন। গ্যাস বার্নার দিয়ে চুলো জ্বালানোর চেষ্টা সেই কখন থেকে করে যাচ্ছেন, কিন্তু চুলো জ্বালাতে পারছেন না। তাহমিনা হককে নজরে আসতেই তিনি আপন মনে বলেন, খাওয়ার পরে ওষুধগুলো তো খালি পেটে খেতে পারবো না, তাই আর কি। তুমি ঘুমাচ্ছিলে বলে আর বিরক্ত করিনি। জামাল এহতশামের পায়ের কাছে কিছু একটা দেখার আগ পর্যন্ত ঘটনাটা স্বাভাবিকই মনে হয়েছে তাহমিনা হকের। এরপরে বিবি করলেন, ভাঙবে তবু মচকাবে না। তাহমিনা হক জামাল এহতশামের কাছে যেতেই তিনি কিছুটা দূরে সরে দাঁড়ালেন। চুলো জ্বালিয়ে মাটির তাওয়া বসালেন গরম হওয়ার জন্য। তারপর ফ্রিজ থেকে মেরা পিঠা নামিয়ে আনতেই তেতে উঠলেন জামাল এহতশাম। ওগুলো কিসের জন্য বের করছো? আমি কি বলেছি এসব আমি খাবো? তাও গরম হতেই একে একে সবগুলো পিঠা ঢেলে দিলেন তিনি। চুলোর আঁচ কমিয়ে জবাব দিলেন, কি আশ্চর্য, আমি কি একবারও বলছি এগুলো তোমার জন্য গরম করছি? নিয়ে যান জামাল এহতশাম। এমন উত্তর যেন তিনি একেবারেই আশা করেননি। তাহমিনা হক আপন মনে একটু পরপর পিঠাগুলো উল্টে পাল্টে দিচ্ছেন। আচমকে জামাল এহতশামের পায়ের কাছে নুয়ে কিছু একটা হাতে নিলেন তিনি। যা পারো না তা করতে যাও কেন? থেমে পুনরায় বললেন। ধরা পড়া চোরের মতো কাছামুছি করতে লাগলেন জামাল এহতশাম। দৃষ্টি লুকাতে ব্যস্ত তিনি। শক্ত মেরা পিঠার দিকে তাকিয়ে আমতা আমতা করেন। এটা এখানে কিভাবে এলো আমি কি জানি? মানে যা লুকোতে পারো না তা লুকোতে যাও কেন? অ্যাক্টিং খুব বাজে হচ্ছে এহতিশাম। পরের বার এর থেকে বেটার অ্যাক্টিং করার চেষ্টা করো। পা দিয়ে টাসকানের ঢাকনা খুললেন। চোখ ছানা বড় হয়ে যায় তাহমিনা হকের। আরও অনেকগুলো পিঠা এখানে ফেলা হয়েছে, যেগুলো তিনি সন্ধ্যায় গরম করেছিলেন। আবার সাথে ভাঙ্গা একটা কাচের বাটিও দেখা যাচ্ছে। তখন আসলে কিসের আওয়াজ পেয়েছেন তার বুঝতে বাকি রইল না। তাহমিনা হক দৌড়ে জামাল এহতশামের কাছে এলেন। দুহাত উল্টে পাল্টে দেখতে লাগলেন কোথাও কেটেছে কিনা। ছলছল করে ওঠে ওনার দু চোখ। কোথাও লেগেছে তোমার? আমাকে একবার ডাকলে কি হতো? তুমি রান্নাঘরে কখনো এসেছো? না আমি আসতে দিয়েছি? এত ইগো কেন তোমার? ইগো সরিয়ে সবার সাথে মেশার চেষ্টা করো, দেখবে স্বর্গসুখ পাবে। হাজারো ঝগড়া, মান অভিমান আর লড়াইয়ের বাইরে যে নিখাত ভালোবাসা তাহমিনা হকের মধ্যে বিদ্যমান, তা কখনো উপেক্ষা করতে পারবেন না জামাল এহতশাম। মাঝবয়সে এসেও ঠিক এখানে দুর্বল তিনি। নিজের অর্ধাঙ্গিনীকে এক হাতে কাছে টেনে নিলেন। কিছু হয়নি আমার। তাহমিনা হক নাক টানলেন। তুমি টেবিলে যাও, আমি আসছি। এতক্ষণ দুজনের কাণ্ড কারখানা দেখছিল তানভীর। আজ হতেই তারও ঘুম হালকা হয়ে এসেছিল। চোর এসেছে ভাবে রুম থেকে বের হয়েছে। মা বাবার আবেগ ঘন মুহূর্ত আসতেই দ্রুতই দৃষ্টি নামিয়ে নিল পা বাড়ায় রুমের দিকে। নৈশব্দে একগাল হেসে আওড়াই, একসাথে বুড়ো হতে চাই রাজমহিষী, যেন মা বাবার মতো আমরাও আমাদের সন্তানদের নিয়ে ঝগড়া করতে পারি। বেলাল শেখ মসজিদ থেকে ফজরের নামাজ শেষ করে এসে গা এলিয়ে দিলেন বিছানায়। নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত করছিলেন শিরিন আহমেদ। আয়াত শেষ করে কোরআন শরীফের চুমু দিয়ে যথা স্থানে রেখে স্বামী শিওরে পাশে বসলেন। কপালে হাত রাখতেই বেলাল শেখ পিটপিট করে চোখ মেলে তাকালেন। আবার শুয়ে বললে যে শরীর খারাপ নাকি? বেলাল শেখ নাবোধক মাথা ঝাঁকান। রাতে ভালো ঘুম হয়নি আমার, তাই চোখগুলো কেমন চলছে। সকালে সোনালি রোদ উকি দিয়েছে। পর্দা ভেদ করে এক চিলতে রোদ এসে বিকিরণ ছড়ে কক্ষ জুড়ে। বেলাল শেখ আদর্শ হয়ে বসলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিন দিন স্বর্ণের দাম বেড়েই চলেছে। পেয়ার বালাগুলো এখনও আনতে পারলাম না, 50,000 টাকা ঘাটতি। ব্যবসায় দিন দিন মন্দা যাচ্ছে। একটা দোকান বন্ধ, আরেকটা যে কবে বন্ধ হয়ে যায়। এসবের চিন্তা যে শিরিন আহমেদের হয় না এমন না, তবে তিনি প্রকাশ করেন না। কেবল আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ ভরসা পিয়ার বাবা, তিনি একটা ব্যবস্থা করে দিবেন। তবে আমি বলি কি, তুমি আবার আগের মতোই দোকানে বসো। কর্মচারী ছেলে দুটোকে না আমার একটুও বিশ্বাস হয় না। বেচা কেনা তো ভালোই হয়, ব্যবসা তো মন্দা যাওয়ার কথা না।
কপালে হাত ঠেকালেন বেলাল শেখ। চিন্তিত ভঙ্গিতে বললেন, সেটাই করতে হবে। 2 দিন পর মেয়ের অনুষ্ঠান, টাকার দরকার। একটা মাত্র মেয়ে আমার, কোনো কিছুতে কমতি রাখতে চাই না। বালা দুটো আনতে হবে, তারপর আবার নেকলেস গড়াতে দিতে হবে। এগুলো তো আমার মেয়ে, আমার কাছে পাও না, তাই না? সব কিছু গুছিয়ে নিয়ে টেনশন মুক্ত থাকি। কোন দিন আবার বেআইন বলে বসেন, বেআইন আমার ঘরের বউ, আমি এখনই ঘরে তুলবো। শিন আহমেদ নামাজের হিজাব খুলে গুছিয়ে রাখলেন। তুমি বিশ্রাম নাও, আমি রান্নাঘরে গেলাম। নাস্তা করে এক পলক গিয়ে দোকানের হিসেবের খাতাটা দেখো। বেলাল শেখও হুম বলে চোখ বুজে রইলেন। রাতে যেমন শীত কাবু করে, দিনে তেমন কাঠফাটা রোদ্দুরে গলা শুকিয়ে আসে। প্রিয়া আজ আবার এসেছে তার শ্বশুরের সাথে দেখা করার জন্য। আজ কোনো কিছু নিয়ে আসেনি, আজ এসেছে সে নিজে আবদার করবে বলে। অফিসে ঢুকতেই পিয়ন একগাল হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম মা। পিয়া চোখ পিটপিট করে তাকালো। সালামের জবাব দিয়ে পুনরায় প্রশ্ন করে। আপনি আমাকে সালাম দিলেন? তিনি সরল মনে জবাব দিলেন। হ দিলাম, ম্যাডাম কইছে আপনি আমাগো ছোট স্যারের বউ। আপনি যখন আইবেন আপনার রেজান্ন তখন ওই যাইতে দেই স্যারের রুমে। যাই হোক চাচা, আপনি আমাকে আগে সালাম দিয়েন না। আপনি আমার বয়সে বড়। এখন বলেন, বাবা রুমে আছেন? মাঝ বয়সী লোকটা মাথা ঝাঁকাতে পিয়া জামাল এহতোসামের কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনের দরজা ধাক্কা দিয়ে বলে উঠল, বাবা আসবো? কেবিনে উপস্থিত তিনজনই যেন চমকে ওঠে। তাদের থেকেও বেশি অবাক হয় পিয়া। টিনাকে এখানে এভাবে বসে থাকতে দেখে টিনাকে দেখা মাত্র পিয়ার মুখের উৎফুল্লতা বিলীন হয়ে যায়। নেমে আসে ঘোর তমসা। টিনা হয়তো কাঁদছিল। চোখের পানি মুছে জামাল এহতোসামকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, আজকাল আপনার কেবিন যে কেউ যখন তখন ঢুকে পড়তে পারে নাকি? আগে তো আপনি আপনার কেবিনে যাকে তাকে অ্যালাউ করতেন না। তারপর থেমে আবারও বলল, বাপি, আজকাল তোমাদের অফিসে যে কেউ হুটহাট প্রবেশ করার পারমিশন দিয়ে রেখেছো কেন? এক একটা কথা যেন তীরের ফলার মতো হৃৎপিণ্ডে বিঁধে পিয়ার অদৃশ্য রক্তক্ষরণ হয়। নিজের সমস্ত খারাপ মাটি চাপা দেয় এই আশায় জামাল এহতোসাম কিছু বলবেন, কিন্তু পিয়াকে অবাক করে দিয়ে জামাল এহতোসাম টু শব্দও করলেন না। পিয়া তারপরও কাপা কাপা স্বরে প্রশ্ন করলো, বাবা বেশি ব্যস্ত আপনি? আমি কি ওয়েটিং রুমে অপেক্ষা করব? জামাল এহতোসামকে কিছু বলার সুযোগ দিলেন না গোলাম মোস্তফা। তাকে চিৎকার করে ডাকতে লাগলেন প্রিয় মোবারক মিয়াকে। মোবারক মিয়া হন্তদন্ত হয়ে ছুটে এসে পড়লেন গোলাম মোস্তফার তোপের মুখে। কোথায় থাকো তুমি? কে অফিসে আসে আর কে যায় কোনো খবর নেই। এখানে জরুরি মিটিং হচ্ছে, কে না কে এসে কেবিনে ঢুকে যাচ্ছে। রাজকাল, তোমাদের মাস শেষে বেতন কি মুখ দেখে দেই? জল বহুদূর গড়িয়েছে। ঘটনার 20 মিনিটের মাথায় অফিসে এসে উপস্থিত হন তাহমিনা হক। তিনি এসে পিয়ার দেখা না পেলেও গোলাম মোস্তফা এবং টিনার দেখা ঠিকই পেয়েছেন। তারা তখনও জামাল এহতোসামের কেবিনে বসে কথা বলছিল। কেবিনে ঢোকার পারমিশন নেওয়ার প্রয়োজন তিনি মনে করেনি। দরজা ভালো করে লক করে টিনার গালে সাপটে জ্বর বসিয়ে দিলেন। তেড়ে গেলেন জামাল এহতোসামের দিকে। আশঙ্কিক ঘটনায় হতবিহ্বল উপস্থিত সবাই। কি থেকে কি হয়ে গেল বোধগম্য হতে সময় নাই সবাই। টিনা যতক্ষণে টের পেয়েছে কেউ তার গালে জ্বর বসিয়েছে, ততক্ষণে সে তার বাবার বুকে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। ভাবি, আপনার এত বড় সাহস, আপনি আমার মেয়ের গায়ে হাত তুললেন? গর্জন করে উঠলেন গোলাম মোস্তফা। রাগে ফুঁসতেন তিনি, দাঁতে দাঁত পিষেন তাহমিনা হক। মাত্রা অতিরিক্ত রাগে কাঁপছেন তিনি। হ্যাঁ মারলাম। আপনার ওয়াইফ বেঁচে থাকলে যেই কাজটা করতো সেই কাজটা আমিই করেছি। মা মরা মেয়ে বলে আদরে আদরে বাদর নয়, আস্ত বেয়াদব বানিয়েছেন। কোথায় কি বলতে হয় সেই শিক্ষাটুকু দেননি। এতক্ষণ মুখে কুলুপ এঁটে থাকলে মুখ খুলেন জামাল এহতোসাম। কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলেন, এটা আমার অফিস মিনা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তাহমিনা হক আবারও চড়াও হলেন জামাল এহতোসামের দিকে। তোমার বাড়ির বউকে তোমার সামনে কোথাকারকে অপমান করছে, অনর্গল যা ইচ্ছে বলছে, তুমি তখন চুপ ছিলে। সেটা বাড়াবাড়ি ছিল না? প্রচণ্ড রাগে কথা আটকে আসছে তাহমিনা হকের। তিনি থেমে গেলেন। রাগের পারদ একটু কমতেই ঠান্ডা গলায় ফের বলেন, মেয়েটাকে তুমি ছেলের বউ হিসাবে না মানলেও অস্বীকার করতে পারবে না।
মানো আর নাই মানো, মেয়েটা এখন আমার বাড়ির সম্মান, আর সেই সম্মান রক্ষা করার দায়িত্বও তোমার। টিনা নাক টেনে সেই কখন থেকে কেঁদেই চলেছে। এটা ওটা বলে সান্ত্বনা দিচ্ছেন গোলাম মোস্তফা। টিনার থামার নাম নেই। চোখের পানি মুছিয়ে টিনা মাথা উঁচিয়ে ন্যাকা স্বরে বলল, আমি আপনার মেয়ে হলে আমাকে এভাবে চর দিতে পারতেন আন্টি? পিছন ফিরে তাকালেন তাহমিনা হক। চোখের চাহনি শান্ত। সেই শান্ত চাহনি নিপাতিত হয় টিনার গালে। আঙ্গুলের ছাপ স্পষ্ট, কিন্তু তাহমিনা হকের হাত তুলছে আপনার স্ত্রী। আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাপারটা মাথায় রাখবেন। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বাড়ি জুড়ে পিনপতন নীরবতা। ঘরণী বাড়িতে নেই। পুরো বাড়ি যেন এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে বাড়ির সমস্ত জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে। মাছের পচা গন্ধ আসতেই তানভীর নাক চেপে রান্নাঘরে গেল। একপাশে অবহেলায় পড়ে আছে কেটে ধুয়ে রাখা কিছু সবজি, আরেক পাশে মাছ। সেই মাছ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তানভীর মায়ের নাম্বারে কল করে। দুবার রিং হতে রিসিভ হয়। সবজি আর মাছগুলো কি করব মা? মাছ থেকে গন্ধ আসছে। ট্রাশ ক্যানে ফেলে দে। ঠান্ডা গলায় কথাগুলো বলে কল কেটে দিলেন তাহমিনা হক। তানভীর দীর্ঘশ্বাস ফেলে। সে সত্যি সত্যি সবজি আর মাছগুলো ট্রাশ ক্যানে ফেলে দিল। 2 কাপ কফি বানিয়ে পা বাড়ালো জামাল এহতসামের কাছে। দরজার কাছে এসেই তানভীর গলা ছেড়ে পড়ল। বাবা, আসবো ভিতরে? চোখ বুজে কপালে হাত রেখে শুয়েছিলেন জামাল এহতসাম। আজকে দিনের হিসাব মিলাতে ব্যস্ত তিনি। তানভীরের গলার আওয়াজ পেয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালেন। রাত তখন 12:30। নিস্তেজ আওয়াজ পাওয়া গেল জামাল এহতসামের। আয়। তানভীর রুমে ঢুকেই 1 কাপ কফি এগিয়ে দিল তার বাবার দিকে। কফির কড়া ঘ্রাণ নাকে আসতে তিনি ফের বললেন, এখন কফি? আমার তো তাহলে আজকে আর ঘুম আসবে না। একদিন না ঘুমালে কিছু হবে না বাবা। এই মৃত্যু পুরীতে না বাবা আর ছেলে মিলে আজকে রাতটা গল্প করে কাটিয়ে দিলাম। জামাল এহতসাম কফির কাপটা হাতে নিলেন। তানভীরও বালিশে হেলান দিয়ে বসল। বাবা আর ছেলে একসাথে কফিতে চুমুক দেয়। তানভীর কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। এক দৃষ্টিতে চেয়ে থাকে মেঝের দিকে। তুমি বরাবরই কাজ পাগল মানুষ, তাই না বাবা? আর সেজন্যই তুমি আর আমরা 2 ভাই বোনের দূরত্ব একটু বেশি। থেমে যায় জামাল এহতসামের। অপরাধী নাই মাথা নুয়ে রাখেন তিনি। ছেলের চোখে চোখ রাখার সাহস হলো না। গত দিনের ঘটনাও যে আলোচনায় আসবে বুঝতে আর বাকি নেই ওনার। মায়ের সাথে আমাদের সান্নিধ্য একটু বেশি, একটু না অনেকটা। বলতে পারো আমাদের জীবনের প্রথম বন্ধু হলো মা। মাই একমাত্র ব্যক্তি যার সাথে অকপটে আমরা আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় সব কথা শেয়ার করতে পারি। আমাদের পছন্দকে মা একটু বেশি প্রাধান্য দেয়, যার ফলাফল তোমরা টিনেজের মতো ঝগড়া করো। বলে হুহা করে হাসতে লাগলো তানভীর। হাসতে হাসতে চোখের কোণে পানি জমে তার। ভেজা চোখের কোণে সে খুব দ্রুতই মুছে নিল। এরপর নীরবতা নামে আবার। কারোর মুখে কোনো রা নেই। জামাল এহতসামের কাছে আলোচনা এগিয়ে নেওয়ার মতো কোনো কথা নেই, তাই তিনি একদম চুপ আছেন। অন্যদিকে তানভীর সময় নিচ্ছে আরও কিছু বলার জন্য। আমি যখন প্রথমবার পিয়াকে দেখি তখনও একদম বাচ্চা, ক্লাস 9 কিংবা 10-এ পড়ে, আবার ক্লাস 8ও হতে পারে। পিয়ার প্রসঙ্গ আসতেই জামাল এহতসাম যেন থমকালেন কিঞ্চিত। সেই সময়টাতে দাঁড়িয়ে মনে হয়েছিল এই মেয়েটাকে আমার ভীষণ প্রয়োজন। এক পলক দেখায় মনে হয়েছে আমার দৃষ্টি শীতল হয়েছে। এতটুকু বলে তানভীর থেমে যায়। নীরব থাকে কয়েক মুহূর্ত। পুনরায় বলল, তোমার সাথে কখনো এসব নিয়ে আলোচনা করিনি আমি। নিজের পছন্দ অপছন্দ নিয়ে আলোচনা করার জায়গাটা তো তুমি তৈরি করনি, তাই অস্বস্তি হচ্ছে। তারপরও কিছু কথা তোমার জানা প্রয়োজন। আমি কি আমার কথা এগিয়ে নিব? জামাল এহতসাম কিছু বলতে চাইলেন, কি ভেবে যেন আর বলেন না। শুধু ছোট্ট করে বলেন, বলো তুমি, আজকের আলোচনায় যদি আমাদের দূরত্ব একটু হলো কমে। তানভীর নড়ে চড়ে বসে। কফি প্রায় শেষের পথে। বাবা, সেদিনের পর আমি অনেকগুলো রাত ঘুমোতে পারিনি, শুধু এই ভেবে মেয়েটা অবধি কিভাবে আমি পৌঁছাবো। মায়ের কোলে মাথা রেখে ওই এক পলক দেখার গল্প শতবার করেছি। মা কখনো বিরক্ত হয়নি, বরং আগ্রহ নিয়ে শুনতো সবসময়। মায়ের কাছে বায়না ধরতাম, মা তুমি আল্লাহর কাছে বলো যেন আমাদের আবার দেখা হয়।
আর সেই মেয়েকে যেন আমার বউ করতে পারি। মা হাসতো, কেবল হাসতো। এরপর কেটে যায় অনেকগুলো বছর, আবার দেখা হয় আমাদের। আমি পিয়ার সমস্ত তথ্য সংগ্রহ করি, মাকে জানাই। সেদিন আমার থেকে বেশি খুশি বোধ হয় মাই হয়েছিল। তারপর তোমার মতের বিরুদ্ধে গিয়ে তোমার অনুপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করে। মা জানতো তুমি ঢাকাতে থাকলে এই বিয়ে সম্ভব না। দম নিল তানভীর। অনর্গল কথা বলে যেন গলা শুকিয়ে এসেছে। কফির কাপে শেষ চুমুকটা দিল সে। জামাল এহতেশাম কফি শেষ করে তানভীরের মুখের দিকে তাকিয়ে আছে। তানভীর খালি কাপটা কোথায় রাখবে ভেবে না পেয়ে মেঝেতেই রাখলো। আশঙ্কিক বলে বসলো, মাকে যদি কেউ অপমান করে তোমার কেমন লাগবে?